হাই, গুড মর্নিং। যদিও এখন গুড মর্নিং থেকে গুড নুন হতে চলছে, কারণ এখন ঘড়িতে বাজছে 11:10। সকাল তো সেই ভোরবেলা থেকে হয়েছে। অস্মি স্কুল চলে গেছে, আমি ওকে স্কুলে দিয়ে এসে কিছু খেয়েছি। খেয়ে মানে অস্মিকে যেটা টিফিনে বানিয়ে দিয়েছিলাম তো সেটাই খেয়েছি। খেয়ে এতক্ষণ ধরে বসে বসে করছিলাম এডিটিং। তো এডিটিং এখন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু শিডিউল করে দিয়েছি। ঠিক দুপুর 12টার সময় তোমরা আমার ভিডিও দেখতে পাবে। এই ভিডিওটা যখন যাবে তখন অলরেডি তোমরা আগের ভিডিওটা দেখে নিয়েছো আগের দিনে। আর আজকে হলো বুধবার, তো অস্মির আজকে নেল টেলকে একদম কেটে পরিষ্কার করে একদম সুন্দর করে অস্মিকে স্কুলে পাঠিয়েছি। সোমবারে তো ছুটি ছিল, মঙ্গলবার আমাকে কিছুতেই নেল কাটতে দেয়নি। আর তার আগেও অস্মির বাবা ছিল, কাকা ছিল, বাপরে তার একটা তো লেজ গজিয়ে যায়, সে তো তোমরা জানো। তো আজকে যেহেতু সময় পেয়েছি মানে সময় তো পাচ্ছিলাম আমি, কিন্তু তাকে রাজি করাতে পারছিলাম না। আজকে পুরো বকে ঝোঁকে সুন্দর করে বসিয়ে তারপর আমি কাজটা করতে পেরেছি। তো যাই হোক, এই ভিডিওটা এডিটিং করতে করতে আমার একটা কথা মনে হলো যে তোমাদের সাথে এখনই এই কথাগুলো একটুখানি শেয়ার করি। কারণ অনেকে তো অনেককেই আমি এটা দেখেছি পুরো ভিডিও না দেখে মানে কমেন্ট বক্স খোলা আছে তো যা হোক একটা বলে দিয়ে চলে গেলেই হলো, এরকম অনেকেই করে থাকে। তো সেহেতু একটা কথা বলে রাখি, তোমার নিজের যদি লক্ষ্য স্থির থাকে, তুমি যদি সৎ হও, যে এটুকু যদি মানে কারোর কাছে তোমাকে কোনো কিছু কৈফিয়ত বা কারোর কাছে তোমাকে নিজে কী রকম সেটা বিচার করা বা কোনো কিছু করার দরকার নেই। তুমি সৎ না অসৎ, তুমি ভালো না মন্দ, সেই জিনিসটা না তোমার ভেতর থেকে আসবে, যে তুমি ঠিক রাস্তায় যাচ্ছ না। তো তুমি যদি সৎ পথে থাকো, যদি কারোর ক্ষতি না চাও বা কারোর যদি কোনো ক্ষতি না করে থাকো মনোপ্রাণে, তুমি যে তোমার লক্ষ্যে যদি স্থির থাকো, তুমি তোমার লক্ষ্যে একদিন না একদিন পৌঁছাবেই। হ্যাঁ, অনেক লেট হবে, কারণ সৎ পথে যখন কোনো মানুষ কোনো কিছু করতে যায় না, তো এমনিতেই অনেক মানে সৎ পথে চলার রাস্তা প্রচুর আঁকা বাঁকা, পাথর এটা ওটা পড়ে থাকে, তো ঠোকর খাবে, পড়বে নিচে, আবার উঠবে, অনেক কিছু চলতেই থাকবে। আর বিশেষ করে তো এমন কিছু মানুষজন আছে তোমাকে একদম টেনে হিঁচড়ে পিছনের দিকে নামানোর চেষ্টা করবে, কিন্তু সেই সমস্ত কিছু ছাড়িয়ে তোমাকে তোমার লক্ষ্যে স্থির থাকতে হবে। যদি এইভাবে থাকতে পারো, তাহলে তুমি একদিন না একদিন তুমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেটাতে তুমি পৌঁছাবে। তো যাই হোক, চলো, এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমাকে এখন গিয়ে ওয়াশ করতে হবে, রান্নাবান্না পুজো সমস্ত কিছু রয়েছে, সেগুলো আমি কমপ্লিট করব। তবে এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখো, গতকাল থেকে আমার সাথে কিন্তু অনেক কিছু খারাপ হচ্ছিল, অনেক কিছু মানে আমার মাইন্ডের উপর অনেক কিছু এফেক্ট পড়েছিল। তারপর সকাল থেকে তো মুড টুড খারাপ, তারপরে এই যে হাত কেটে গেছে, এখনও পর্যন্ত হাতে প্রচণ্ড ব্যথা, টি-ব্যাগ লাগিয়েও আমি আর ব্যথা কমাতে পারিনি, অনেকটা ডিপভাবে কাট হয়েছে। তো যাই হোক আর কি, এই হাত নিয়েই সমস্ত কিছু চলছে। তবে অস্মিকে আমি তেল পর্যন্ত মাখাতে পারিনি, ও শুধুমাত্র একটুখানি নারকেল তেল মাথায় বুলিয়ে দিয়ে ওকে আমি স্নান করিয়ে পাঠিয়েছি। ঠিক আছে, দুদিন না হয় একটুখানি না মেখেই স্নান করলো, সে কোনো অসুবিধা নেই। কিন্তু এর আগে একদিন এমন হয়েছিল যে জানো তো, মানে সর্ষের তেল মানে ওকে স্নান করার সময় মাখিয়েছিলাম আর আমার হাত কেটেছিল, হাত পুরো একদম বিষিয়ে গিয়েছিল। 1 সপ্তাহ হয়ে গিয়েছিলো, তবুও হাত ভালো হয়নি, সে কীরকম একটা পেকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারপর ওষুধ খেয়ে তারপর আর কি কমেছিল, তো প্রচুর কষ্ট হয়েছিল। তো সেইটা মনে করে আর একদম সর্ষের তেলে আমি হাত দিইনি। তো রান্নাও করবো খুব সাবধানে। তো যাই হোক, এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমি নিজেকে মানে ভাবছিলাম যে সত্যিই তো শুরুটা এরকম খারাপভাবে হলো, শেষটা যে মানে ভগবান তোমাকে একদম সব দিক থেকে খালিও করবে না, শূন্যও রাখবে না, কোনো না কোনো দিক থেকে তোমাকে ভরিয়ে দেবেই। তো এটা আগের দিনের ওই ভিডিওটা একদম তার পুরো জলজ্যান্ত প্রমাণ। তো যাই হোক, যদি কেউ আগের দিনের ভিডিওটা দেখে না থাকো, তাহলে প্লিজ আগের দিনের ভিডিওটা দেখে নিও। আর এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। জানি অনেক বকবক করে ফেলেছি, কিন্তু তাও আর কি, ওই যে মনে হয় না, মানে কিছু সময় হয় না যে মনে হয় যেন একটুখানি মনের আবেগ, মানে এই সময় আমি যে ফিলগুলো করছি বা এই সময় আমি যে কথাগুলো বলছি, এগুলো হয়তো পরে আমি বলতে পারবো না এতটা গুছিয়ে। তো যাই হোক, চলো এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। অনেক লেট হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 11:15 মতো বেজে গেছে। স্টার্ট করি। তেমন কথা তেমন কাজ, সবার প্রথম এলাম সব কিছু ওয়াশ করতে। তবে আজকে ওয়াশ করার সেরকম কিছু ছিল না, ওই একদম অল্প টুকিটাকি মতো ছিল। তবে যখন আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন তো আগের দিনের ভিডিওটা আমি আপলোড করিনি, তো সেই জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতেও পারিনি। ওই ভিডিওটা আপলোড করার পর থেকে তোমরা যে অসম্ভব রকমভাবে আমাকে সাপোর্ট করেছো বা আমাকে
এত এত মোটিভেট করেছো, বিশ্বাস করো এটা তোমরাও কল্পনা করতে পারছো না যে তোমাদের কমেন্টগুলো আমার মনের ওপর কী রকম একটা পজিটিভ এফেক্ট ফেলেছে আর কি আমার মনের মধ্যে। কারণ আমার মাইন্ডটা প্রচণ্ড নেগেটিভ হয়ে গিয়েছিল, একটু ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, একটু খারাপ লাগা যা কিছু আর কি আমার মনের মধ্যে চলছিল, সেই সমস্ত কিছু তোমাদের ওই এত 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 সুন্দর 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 কমেন্টগুলো পড়ার পর থেকে আমার মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। যেন একটা আলাদাই কাজের জন্য একটা আলাদাই এনার্জি পাচ্ছি, একটা উদ্দীপনা পাচ্ছি। তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ কথাটাও খুব ছোট হয়ে যাবে, কারণ আমি যে পরিমাণ তোমাদের কাছ থেকে পজিটিভ ভাইবস পেয়েছি তার তুলনায় থ্যাংক ইউটা অনেক ছোট। যাই হোক, এখন না একটা পার্সেল আসবে, তো সেই পার্সেলটা রিসিভ করার জন্যই আর কি গেটের সামনে দাঁড়াচ্ছিলাম। তো তারপর দেখলাম আমাদের যে টিনের গেটটা, এটা অনেকটা কাঠ কাঁড়ি এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। তো দেখলাম অনেক উই ধরে গেছে বর্ষাকালের দিনে আর কি, যেহেতু সেহেতু ওই উইগুলোকে তো না ছাড়ালে ওই জায়গাগুলো না পুরো নষ্ট করে ফেলবে। তাই এখানে দাঁড়িয়ে যখন ছিলাম হঠাৎ করেই চোখে পড়লো, তাই সাথে সাথে একটা বাঁশ নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম, মানে ওইগুলোকে ছাড়িয়ে দিলাম। আর তার সাথে সাথে পার্সেলটাও রিসিভ করে নিলাম। কিন্তু পার্সেলটা এখন খুলে দেখার মতো সময় আমার কাছে নেই, তাই পার্সেলটাকে রেখে, যদিও জানি ওর মধ্যে কি এসেছে, তো ওটাকে রেখে দিয়ে জানালার কাছে যেখানে আমার ঠাকুরের জিনিস থাকে তো সেখানেতে রেখে দিয়ে স্নান করে এখন আগে পুজোটা কমপ্লিট করে নেবো। কারণ যে সমস্ত হাতের কাজগুলো রয়েছে তো সেগুলো কমপ্লিট করার পরেই তারপর পার্সেলটা খুলবো। কারণ পার্সেলটা আমার ভীষণ পছন্দের। আগের দিনে যখন সেই ধূপগুলো এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আরও একটা পার্সেল আসবে, তো সেই পার্সেল হলো এটা। তোমাদেরকে বলেছিলাম জানো তো যে এই শিউলি গাছটাকে তোমাদের দাদাভাইকে দিয়ে ওই লতাগুলো সরানো করাবো, তাকে বলেও ছিলাম, কিন্তু সে ওই কাজ করে ছিল তো মাত্র একদিন, আর রবিবার দিনটা তো কাজের জন্য তাকে বাইরে যেতে হয়েছিল, তাই সেও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে ধূপগুলো, এত সুন্দর ধূপগুলো, মানে কি বলবো। আর এটা হলো আমার মেয়ের কারসাজি। ঠাকুরটাও যখন দেখাচ্ছি তার পাশের দেওয়ালটায় তোমাদেরকে দেখাই, এইগুলো হচ্ছে আমার মেয়ে পুজো করেছে। ওই ঠাকুরের জায়গায় তো ওকে আমি হাত দিতে দিই না, তো ঠাকুরের জায়গায় হাত দিতে পায় না, তাই তার পাশের দেওয়ালটাতে আমার মেয়ে ওইভাবে পুজো করেছে। বলছে আমি পুজো করেছি, মানে কি বলি বলো তো। তো দেওয়ালটাকে এখন কীভাবে যে আমি পরিষ্কার করি। তো যাই হোক, সকালবেলায় যখন আর কি মেয়েকে স্কুলে পাঠাই, তো তার আগে যখন মেয়ের খাবার সব কিছু রেডি করছিলাম, তখন এইগুলোও কিন্তু আমি মানে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম। লাউ কেটে রেখেছিলাম, ওদিকে একটুখানি উচ্ছে আলু ভাজবো আর কি, তো সেটাও কেটে রেখেছিলাম। এমনকি আদা রসুন সেটাও আমি ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন শুধুমাত্র আর কি লাউটা আর একটুখানি মুসুর কলাই দিয়েছি, তো দিয়ে আর কি একটুখানি নুন দিয়ে, তো ওটা এখন প্রেশার কুকারে সিটি বসাবো। বেশ অনেক দিন হয়ে গেল লাউ মুসুরির ডাল খাওয়া হয় না, তাই ভাবলাম আর কি একটুখানি করি, আর তার সাথে একটুখানি আর কি এই উচ্ছের আলু ভাজবো। হ্যাঁ, তোমরা যখনই আর কি এই লোহার কড়াইটায় আমি রান্না করি তখন তোমাদের অনেক কিউরিওসিটি থাকে এই লোহার কড়াইটাকে নিয়ে। অনেকে দাম জিজ্ঞাসা করো বা এটা কীরকম ভালো না খারাপ সেটাও জিজ্ঞাসা করো। তো ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটুখানি আর কি বলে দিই। সেটা হচ্ছে এই লোহার কড়াইটা তোমরা অনেকেই জানো না, সেটা হচ্ছে এই কড়াইটা কিন্তু আমি নিজে কিনিনি। এটা কিন্তু আমাকে আমার মা কিনে দিয়েছে, মানে মায়ের কাছে ছিল। আমরা যখন খুব ছোট তখন নাকি মা মেলা থেকে কিনেছিল, ওই আমাদের গ্রামে যখন পৌষ মেলা হয় না, তো তখন আর কি তখন থেকে কিনেছিল। আর লোহার কড়াইটা ভীষণ রকমভাবে ভারী, কিন্তু ওই লোহার কড়াইটা না আমার খুব প্রিয়, জানো তো। তো দাম কত নিয়েছে আমি ঠিক মতো বলতে পারবো না, তবে আমার মা বলেছিল তখনকার দিনে নাকি 200 টাকা মতো দাম নিয়েছিল। হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো বুড়ো আঙুল দিয়ে যে কাজগুলো করা সেগুলো জানো তো আমি এই গিঁটেটা দিয়ে প্রেশার দিয়ে করছিলাম, তো ওই জায়গাটাও আবার এত টাটিয়ে গেছে, ব্যথা হয়ে গেছে কি বলবো। আর তোমাদেরকে একটা আমি ম্যাজিক দেখাচ্ছিলাম, এটা কার কার হয় আমাকে বলবে। এই বাঁ হাতে বুড়ো আঙুলটা আমার পিছনের দিকে এত বেন্ড হয়, অনেকটা বেন্ড হয়ে যায়। এটার জন্য কিন্তু মানে সবাই যারাই আর কি জানে আমার স্কুল কলেজ লাইফে, মানে পুরো আমার এডুকেশন লাইফটা বা স্টাডি লাইফটা বলতে পারো, সবাই শুধু আমার হাতটা নিয়ে এইভাবে আর কি বাঁকাতো। ডান হাতের দিকের আঙুলটাও অনেকটাই বেন্ড হয়, তবে বাঁ হাতের তুলনায় কম। তবে বাঁ হাতের দিকের আঙুলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পিছনের দিকে বেন্ড হয়ে যায়। এটা যারাই দেখে তারাই আর কি অবাক হয়ে যায়। আমি কিন্তু আমার জীবনে কাউকে আমার ছাড়া এরকমভাবে যে কারোর বেন্ড হয় দেখিনি। তবে সোশ্যাল মিডিয়ায় তো অনেকে আমার ভিডিও দেখো, তো আমাকে একটুখানি জানিও তো আমার দলে কারা কারা আছো। না আমি একমাত্র একাই আছি। অনেকে আবার বলে যে ওই দুটো মানে আঙুলের আর কি যে জয়েন্টগুলো থাকে না মাঝখানে, তো সেই নাকি একটা হাড় ওখানে নেই আর কি আমার, তো সেই জন্যই আর কি এতটা বেন্ড হয়ে যায়। সবাই আর কি হাসির ছলে মজার ছলে আর কি কথাগুলো বলে। আমি এর রিজনও জানি না, কোনো কিছুই না, কিন্তু এটা আমার ঈশ্বর প্রদত্ত জন্মগত। তো এটা মানে খুব বেন্ড হয়ে যায়। সবাই যখন আর কি খুব কিউরিওসিটি নিয়ে খুব কৌতূহল নিয়ে আর কি আমার আঙুলগুলো বাঁকায় বা দেখে, আমার না প্রথম খুব মানে অস্বস্তি হতো
যখন ছোটোবেলায়, কিন্তু এখন খুব মজা লাগে আর কি। তো যাই হোক চলো, আমাকে জানিও কিন্তু যে তোমাদের এরকম হয় কি না। আমি ছোটোবেলায় মানে যারাই আর কি জানতো না তাদেরকে বলতাম দেখবি দেখবি একটা ম্যাজিক দেখবি, একটা ম্যাজিক দেখবি, এরকম করে দেখাতাম। আবার ধরো কাউকে একটুখানি মানে বলতাম যে আমার একটু আঙুলটা টেনে দিত, তো তাই সে ধরো আঙুলটা টেনে দিল, তারপরে যদি একটুখানি মানে ওটা তো বাঁকা, মানে আমার আঙুলটা যে বাঁকে সেটা তো সে জানতো না, তখন আমি তাকে ভয় দেখিয়ে বলতাম তুই আমার আঙুলটা ভেঙে দিলি আমার আঙুলটা বাঁকিয়ে। তো এরকমভাবে প্রচুর মজা করেছি আমি আমার আঙুল নিয়ে। তো যাই হোক চলো, আমি এখন ফাইনালি আমার সময় হয়েছে, এই পার্সেলটা আমি খুলে দেখবো। কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছি যে কতক্ষণে এই পার্সেলটা আমি খুলবো। এই পার্সেলটার মধ্যে আমার প্রিয় একটা জিনিস রয়েছে, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সবাইকার ঘরে ঘরে রয়েছে। আর জিনিসটা না খুব সুন্দর আসলে, জানো তো। সবার প্রথম বলি, এর মধ্যে একটা থ্যাংক ইউ কার্ড ছিল। আর সোশ্যাল মিডিয়া দেখেও আমি সেরকমভাবে অতটা আমার লাইফে আমি ইনফ্লুয়েন্স হই না, যেটা আমার প্রয়োজন সেটাই শুধুমাত্র কিনি। কিন্তু এই জিনিসটা পাওয়ার পর থেকে, মানে হাতে পাওয়ার পর থেকে আমি পুরো জাস্ট অবাক হয়ে গেছি। আমার এক্সপ্রেশন দেখো, আমি এতটা যে ভালো আসবে আমি কখনো এটা এক্সপেক্ট করিনি। কারণ তোমরা যারা আমাকে অনেকদিন ধরে চেনো তোমরা জানো যে আমি একটুখানি অফলাইন জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি, অনলাইনের প্রতি আমার অতটা ভরসা নেই। কিন্তু কয়েকবার থেকে মানে অনলাইনে আমি যাই অর্ডার করছি জিনিসগুলো এত ভালো আসছে, তো ভরসাটা আর কি একটু একটু করে জন্মাচ্ছে। হাতে নেওয়ার পর জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি যে সত্যি খুবই সুন্দর। এটা কি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, কারণ এখন এটা সবাইকার ঘরে ঘরে রয়েছে। আসলে তোমাদেরকে আমি বলেছিলাম না যে ওই যে ধূপগুলো আমি কিনেছি, তো ওই ধূপগুলো জ্বালানোর জন্য বা রাখার জন্য আমাকে একটা জিনিস অর্ডার দিতে হবে। সেটা কিন্তু খুব সুন্দর রকম একটা জিনিস আমি অর্ডার দেবো ভেবেছিলাম। তো খুঁজে খুঁজে এটাই আর কি অর্ডার দিলাম। কবে এটা কিন্তু যথেষ্ট ভারী। তো ওপরেতে এরকম একটা মানে সোনার বা কাঁসার বা পিতলের একটা কালার কোটিং করা ছিল, কিন্তু জিনিসটা হচ্ছে ওই হয়তো অ্যালুমিনিয়ামের হতে পারে বা অন্য কোনো ধাতুর হতে বা মিক্সড কোনো একটা ধাতুর হতে পারে, কিন্তু এটা একদমই মানে পিতলের বা কাঁসার জিনিসটা না। জাস্ট রঙটা আর কি ওপরে ওই রকম, কিন্তু জিনিসটা অন্য কোনো ধাতুর, কিন্তু ভীষণ রকমভাবে ভারী আর ভীষণ শক্তপোক্ত, খুব সুন্দর। আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, মাঝে মাঝে আমি যখন কোনো অনলাইন থেকে জিনিস কিনি, তোমাদের যদি পছন্দ হয় তোমরা আমাকে বলো দিদি লিঙ্ক দিতে। কখনো কখনো লিঙ্ক আমি দিতে পারি, কখনো লিঙ্ক আমি দিতে পারি না। তো তোমাদের বলার আগেই ভেবেছি যে এরপর থেকে যদি আমি কখনো কোনো অনলাইনে কোনো জিনিস কিনি, তো সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো সেই আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডিরেক্ট, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ কাজের একটা জিনিস। তবে আমার ঠাকুরের তাকটা তো মানে একটু ছোটো টাইপের, তো মানে জিনিসটা না একটু বড়। তোমাদেরকে আমি একটু খেয়াল করে দেখবে, হাতের মাপ নিয়েও দেখানোর চেষ্টা করছিলাম। জিনিসটা কিন্তু বড়, মানে খুব খুব ছোটো না। আমি হয়তো ভেবেছিলাম জানো তো যে জিনিসটা ছোটো আসবে বা অতটা হালকা, মানে হালকা আসবে, ভারী আসবে না, কিন্তু জিনিসটা যেমন বড় আর তেমনি ভারী, খুব সুন্দর কিন্তু জিনিসটা। যাই হোক, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তোমাদের যদি জিনিসটা পছন্দ হয়, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওরই, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। তো যাই হোক চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত জায়গা ধোয়া মাজা একদম পরিষ্কার করে নিয়েছি, মানে রান্নাঘরটা আর কি, ওভেনটা যেখানে সামনের যে জায়গাটা আমি ইউজ করি, তো সেখানে। তো এরপর আমি দুধটা বসিয়ে দেবো। দুধটা গরম করা হয়ে গেলেই মোটামুটি সমস্ত কিছু কাজ কমপ্লিট। তারপর দেখলাম ঘড়িতে ওই ধরো আর 10-15 মিনিট মতো আমার হাতে রয়েছে অস্মিকা আনতে যাওয়ার আগে। তাই ভাবলাম যে এই সময়টা কি করব, এই সময়টা একটুখানি যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলিই মেজে নিই। কারণ এই বেশ কয়েকদিন ধরে এমন হচ্ছে বাসন মাজার আমি আর সময় পাচ্ছি না। রান্নার বাসনগুলো সেই নয় খাওয়া দাওয়া করে ধুচ্ছি, আর না হলে সেই বিকালের দিকে ধুচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আজকে হাতের সময় রয়েছে, আর সেই জন্য যত কাজ আর কি করে নিতে পারবো, এগিয়ে নিতে পারবো, সে তো আমারই ভালো, কারণ করতে তো আমাকেই হবে, তাই আর কি। তো এই কুকারটা মাজতে গিয়ে না আমার হাতটা প্রচণ্ড ব্যথা লেগে গেছিলো। মানে মাঝে মাঝে যখন একটুখানি ঠোক্কর খাচ্ছি, মানে কি বলবো, যদিও খুব সাবধানে করার চেষ্টা করছি, যতটা আর কি ওই জায়গাটা ইউজ না হয় তাও চেষ্টা করছি, তবুও তো মেয়েদের তো ডান হাত। আচ্ছা, তোমরা অনেকে বলেছো একটা ব্যান্ডেড লাগিয়ে নিতে, তো হ্যাঁ, কয়েকটা ব্যান্ডেড আমাকে নিয়ে এসে ঘরের মধ্যে রাখতে হবে, এখন আপাতত নেই। তবে অনেকে বলেছে একটু পলিথিন জড়িয়ে নিতে। আসলে একা একা সম্ভব না, কিভাবে কি করি বলো তো। সেই সমস্ত কিছু করতে হলে নয় পাশের বাড়ি যেতে হবে, নয় ছোটো কাকিমা, সেজো কাকিমা, নয় আমাদের পাশের বাড়ি যা কারোর কাছে গিয়ে করিয়ে নিয়ে আসতে হবে। আর আমার না কীরকম একটা বাধো লাগে যে নিজের জন্য আবার অন্য কাউকে একটুখানি ব্যতিব্যস্ত করবো, তার থেকে আবার থাক, যা আছে ও যা হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই। একটা তো সেই সকাল থেকে মুখ ভার করে রয়েছে, তো অস্মির রেনকোটটা গাড়িতে ছিল না,
না, তাই সবার আগে অশ্মি রেনকোটটা নিয়ে নিলাম, কারণ আমি ভিজলেও ক্ষতি নেই, কিন্তু মেয়েটাকে আমার কিছুতেই ভেজানো চলবে না, তাই আর কি রেনকোটটা নিয়ে সোজা যাচ্ছি মেয়েকে আনতে। তো রাস্তা পুরো ফাঁকা, আর হাতে না আজকে বেশ অনেকক্ষণ সময় ছিল, কারণ রান্না তো সেরকমভাবে কিছু করিনি, লাউয়ের ডাল হতে আর কতক্ষণ সময় লাগে, আর ওই তো ভাজা করেছি, কোনো অসুবিধা নেই। তাই ভাবলাম অত তাড়াহুড়ো করে না গিয়ে একটু আস্তে আস্তেই যাই। তাই যেহেতু আর কি গোটা আর কি রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই, শুধুমাত্র আমি একাই যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কারণ প্রকৃতির রূপ জানো তো এক এক সিজনে এক এক রকমভাবে রূপ ধারণ করে। এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে রোয়া হচ্ছে, দেখো কত সুন্দর, দেখলে যে রোয়া, কিছু জমি রোয়া হচ্ছে, কিছু জমিতে জল রয়েছে, এক রূপ ধরা পড়লো আমার ভিডিওতে। কি বললে? চুলটা তো বেঁধে দিয়েছিল, দেখলাম আন্টি, তুমি খুলে দিলে কেন? আমি তো দেখলাম চুলটা বেঁধে দিয়েছিল। আমাকে আগে বল, চুলটা কেন খুললি? কেন চুলটা খুলে দিলে তুমি? আন্টি কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছিল। কোন ম্যাম বেঁধে দিয়েছিল? সুমনা ম্যাম। আর আমার নাম কি? দুজনেরই নাম এক। তোমার ম্যামের নাম সুমনা, তোমার মায়ের নাম সুমনা, তাই না? আমি যখন বলছি যে অস্মিতি চুলটা খুললি কেন, আমি যখন বাস থেকে নামছে তখন দেখছি চুলটা বাঁধা, তো বলছি তুই চুলটা খুললি কেন, তখন তুই কি বললি? না আরেকবার বল, কি বললি? কি বললি আরেকবার বল, কি বললি? যখন তুমি বাস থেকে নামলে আর তোমাকে বললাম যে তুমি চুলটা খুলে দিয়েছো কেন, তুমি তখন কি বললে? বল না, ওইটা তো বলনি। হ্যাঁ, ওইটা আবার কি কথা? ওটা আবার কোথা থেকে শিখলি? তখন বলছে কি যে অন্যের জিনিস নিতে আছে, বললি না? বললি তো? দেখো অবস্থা, কাণ্ড দেখো। এই বেঞ্চটা মাঝে মাঝে পাতা থাকে, মাঝে মাঝে পাতা থাকে না, ভালো হয় পাতা থাকে না, আমি টুক করে নিয়ে বাড়ি চলে যাই। পড়ে যাবি। ওট বাড়ি চ, বাড়ি গিয়ে টিচার স্কুলে তোদেরকে কি করে সামলায় ভগবান জানে। চ স্কুলে চ, পড়ে যাবি। পড়ে গিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি, তুই তাহলে থাক। নাম মানা নাম, ওই একটা গার্ডার চুলে তার কি বাঁধা ছিল, সেটা নাকি ম্যামের, সেই জন্য বাস থেকে চুলটা টেনে খুলে দিয়ে নামছে, দিয়ে বলছে অন্যের জিনিস নিতে আছে, এত পচা মেয়ে। চ চল, মানে কি করে শুয়ে আছিস দেখ তুই। এবার কিন্তু মা খুব রেগে যাচ্ছে, কিন্তু দেখ বাসটা পর্যন্ত চলে এলো, তুই দেখ। চ বাড়ি চ, জুতোটা খুললো কি হবে? জুতোটা এটে দি, নাহলে রাস্তায় পড়ে যাবে। তারা আগে জুতোটা দে। জুতোটা খুললো কি করে? একে মায়ের হাতটা কাটা, কান নিয়েছি। প্রথমে তো বুঝতে পারিনি জুতোটা মহারানীর কি হলো, তারপর এই যে দেখো আমার এক্সপ্রেশনের কি অবস্থা, মানে আমি দেখে পুরো অবাক যে এবার আমি কি করব। এই যে একা যে থাকি মেয়েকে নিয়ে, আর এই যে জায়গাগুলো মানে যেখানে আমি থাকি, এটা আমার শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়ির এলাকা, এখানে কোথায় কি পাওয়া যায়, কি হয় কি না হয়, আমার সেরকমভাবে কোনো একটা আইডিয়া নেই। যেমনভাবে আর 5টা বইয়ের হয় সেরকমও, এটা যদি আমার মঙ্গলপুর বা ওই সাইডে হতো আমার কোনো অতটা ভয় লাগতো না, বা কোথায় কি করবো এটা মনে হতো না। যদিও অশ্মি বাবাকে ফোন করলে সে সব কিছু আমাকে গাইড করে দেয়, তেমন না, কিন্তু এই জিনিসগুলো তো আমাকে ফিল করতে হয়, আমাকে তো ফেস করতে হয়, সব কিছুই আমাকে ফেস করতে হয়। তো সেজন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো যে কি করব। সেটা হচ্ছে ওর জুতোর যে ক্লিপগুলো দিয়ে আর কি আটকানো থাকে, তো সেটা ভেঙে গেছে। আমাকে বাস থেকে নামার পরেই বলে, মা জুতো খুলে গেছে। ঠিক আছে, জুতো খুলেছে, বদমাইশি করছিল, দুষ্টুমি করছিল, তোমরা দেখলে। এবার জুতোটা পরিয়ে নিয়ে বাড়ি ফিরবো, জুতোটা আমি ভেবেছিলাম এমনি নর্মালি খুলে গেছে, তারপরে গিয়ে দেখি যে ওইভাবে ক্লিপটা খোলা। এবারে এখন ঘড়িতে বাজছে, মানে এখন পুরো দুপুরবেলা, ভর দুপুরবেলা যাকে বলে, সমস্ত দোকানপাট দেখো, পিছনের দিকে দেখো, দোকানগুলো একটু লক্ষ্য করে দেখো, সব কিন্তু বন্ধ, কোথাও কিচ্ছু খোলা নেই। এখন আমি জুতো বাগাতে পারবো না, বা জুতো কিনতে চাইলেও কিনতে পারবো না। আবার কাল সকালবেলা হলেই স্কুল, তাহলে আমি যে সকালবেলাতে ওর জুতোটা বাগিয়ে নিয়ে ওকে স্কুলে পাঠাবো, সেটাও হবে না, কারণ অত সকালে স্কুল যায়, সেই সময়তে কিন্তু অর্ধেক দোকান খোলে না। মানে আমার মাথায় পুরো বাজ পড়ে যাওয়ার মতো আর কি অবস্থা। আর এটা যেহেতু গ্রাম, এটা যেহেতু শহর নয়, তো সেহেতু হুট করতেই সমস্ত দোকানপাট মানে চাইবো আর কি হাতের কাছে পাওয়া যায় না।
কোথায় কি করব না করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার মুখ দেখে বুঝতে পারছি আমি প্রচুর টেনশনের মধ্যে পড়ে গেছি যে আমি ওকে কী জুতো পরে কালকে স্কুলে পাঠাবো। এমনি নর্মাল জুতো পরে স্কুলে পাঠাবো, কিন্তু স্কুলে তো সেই সমস্ত কিছু অ্যালাও করে না। তাহলে আমি কি করব? আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। কিন্তু এই মহারানীর কোনো হেলদোল নেই। গান বাজছিল, তো গান বাজছে সেজন্য বলে কি না, মা ডান্স করো ডান্স। এই দেখো কেমন ডান্স করছে। মানে কি আমি হাসবো না আমি কাঁদবো, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। জুতোটা দেখার আগে পর্যন্ত বেশ আমি ভালো ছিলাম, মেজাজ ফুরফুরে ছিল, সব কিছু ঠিক ছিল। কিন্তু দেখো কেমন করে নাচছে। কিন্তু দেখো মানে এই জুতোটা এবার আমি কি করে বাগাই বলো তো। যাই হোক চলো, কাল এখন কি হবে ভগবান জানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।